প্রিয় দর্শক বন্ধু, আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে সকাল সকাল রওনা দিয়েছি ব্যান্ডেল কাটোয়া লাইনের একটি ঐতিহ্যবাহী জায়গা অম্বিকা কালনার উদ্দেশ্যে। আর এই সম্পূর্ণ কালনা ভ্রমণকে দুটি পর্বে ভাগ করেছি। তাহলে প্রথম পর্বটি শুরু করা যাক। কালনায় নেমে কালনা স্টেশন লাগোয়া টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো রিজার্ভ করে নিন। এরা খুব যত্ন সহকারে কালনার দর্শনীয় স্থানগুলি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে। আমরা একটি টোটো রিজার্ভ করে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য অনন্ত বাসুদেব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরময় কালনা শহরে আমাদের প্রথম গন্তব্য এই অনন্ত বাসুদেব মন্দির। পাঁচ ফুট উঁচু বেদির উপর 55 ফুট উচ্চতার এই আটচালার অপূর্ব মন্দিরটি 1754 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা তিলকচাঁদ বাহাদুর দ্বারা নির্মিত। শোনা যায় আগে এই মন্দিরের সম্পূর্ণ দেয়াল জুড়ে প্রচুর টেরাকোটার কাজ ছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় সবই নষ্ট হওয়ার উপক্রম হয়। এমনকি মন্দিরের কাঠামোটিও ধ্বংসের মুখে চলে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে 1964 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় মন্দিরটি সংস্কারের মাধ্যমে মন্দিরটি তার অপূর্ব রূপটি ফিরে পায়। তবে মন্দিরটির দেওয়ালের নষ্ট হয়ে যাওয়া টেরাকোটার কাজগুলি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তার মধ্যেও যে কাজগুলি রয়ে গিয়েছিল সেই কাজগুলি দেখলেই আপনি মুগ্ধ হতে বাধ্য। আর বারান্দা পেরিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে দেখবেন সেখানে বিরাজ করছেন বাসুদেব বা নারায়ণ, যেটি একখণ্ড কোষ্ঠী পাথরের উপর খোদাই করে নির্মিত। বাসুদেব মূর্তির ডান দিকে মা লক্ষ্মী ও বাম দিকে মা সরস্বতী বিরাজিত। এছাড়াও এনাদের সঙ্গে জগন্নাথ, নৃসিংহদেব, মহাপ্রভু, গোপীনাথ, রাধাবল্লভ ও গিরিধারীর মূর্তি বিরাজমান। এই মন্দির চত্বরে দেখতে পাবেন এক বিশাল গোশালা, যা বর্তমান সময়ে খুব কমই লক্ষ্য করা যায়। এই অনন্ত বাসুদেব মন্দির পরিদর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্য কালনার জাগ্রত কালীমা সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির। কালনার এই সিদ্ধেশ্বরী মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে কালনার আপামর জনসাধারণের পরম ভক্তি। মন্দিরের গায়ের একটি জায়গায় সংস্কৃতে খোদিত অংশ থেকে মন্দিরের প্রতিষ্ঠা ও নির্মাণকাল সম্বন্ধে একটি ধারণা পাওয়া যায়। খোদিত অংশ অনুযায়ী এই মন্দিরটি 1663 শকাব্দ অর্থাৎ 1741 খ্রিস্টাব্দে মহারাজা চিত্রসেন এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এই নির্মাণে রাজমিস্ত্রি হিসেবে ছিলেন বাঁকুড়ার রামহরি মিস্ত্রি। পরবর্তীতে ভাষার অপভ্রংশে এই নাম শ্রী রামচন্দ্র মিস্ত্রিতে রূপান্তরিত হয়। আর মন্দিরের সামনের এই সিঁড়িগুলি নির্মাণ করিয়েছিলেন সেই সময়ের বিখ্যাত রাজমিস্ত্রি শ্রী পটল মিস্ত্রি। এই মন্দিরটি স্থাপনের নেপথ্যে অনেক রকমের জনশ্রুতি শোনা যায়। সেগুলির মধ্যে কিছু জনশ্রুতি অধিক প্রচারিত। যেমন একটি জনশ্রুতি হলো মহারাজা চিত্রসেন একবার রাত্রিবেলা ঘোড়ায় করে ভ্রমণে বেরিয়ে একটি মধুর ঘণ্টার ধ্বনি শুনতে পান। সেই শব্দ অনুসরণ করে তিনি একটি পোড়ো মন্দিরের সামনে এসে উপস্থিত হন। অন্ধকারে ঘন জঙ্গলের মধ্যে এই জরাজীর্ণ মন্দিরটিতে প্রবেশ করে তিনি একটি প্রকাণ্ড কালী মূর্তির দর্শন পান। জনমানবহীন জায়গায় এই প্রকাণ্ড মূর্তি দেখে তিনি এক আধ্যাত্মিক চেতনায় অভিভূত হয়ে পড়েন। এরপর সেখান থেকে রাজবাড়িতে এসে তিনি খবর নিয়ে জানতে পারেন ওই কালী মূর্তিটি হলো সিদ্ধেশ্বরী অম্বিকা কালীমায়ের। মন্দিরটির গর্ভগৃহে থাকা যে সিদ্ধেশ্বরী কালীমায়ের মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি তৈরি হয়েছে একটি মাত্র নিমকাঠ দিয়ে। আর এই কালীমায়ের নামেই এই জায়গার নাম কালনা থেকে অম্বিকা কালনা হয়েছে।
তারপর বহু খুঁজেও রাজামশাই এই মন্দিরের নির্মাতার খোঁজ না পেয়ে তিনি এই মন্দিরটি সংস্কারে ব্রতী হন। আর সেই উদ্যোগেই 1741 সালে সেই পুরো ভগ্নপ্রায় মন্দিরটি এই অপূর্ব রূপটি পায়। এছাড়াও এই মন্দিরটিকে নিয়ে আরও অনেক রকমের জনশ্রুতি শোনা যায়। কোন এক সময় নাকি ডাকাতেরাই সিদ্ধেশ্বরী কালী মায়ের কাছে নরবলি দিত, আর নরমুণ্ডগুলি এই হাঁড়িকাঠের সামনে সাজিয়ে রাখত। বর্তমানে এই হাঁড়িকাঠে ডাব বলি দেওয়া হয়। সিদ্ধেশ্বরী কালীমাকে দর্শন করে এই মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখতে পাবেন ছোট মায়ের মন্দির। স্থানীয়রা এই কালীমাকে শ্মশান কালী বলেই বেশি চেনে। শ্মশান কালী মন্দিরের পর আমাদের পরের গন্তব্য গোপালজির মন্দির। এই মন্দিরের দেওয়ালেও অস্পষ্ট সংস্কৃত লিপি থেকে এই মন্দিরটির প্রতিষ্ঠা সম্বন্ধে জানা যায়। লিপি অনুযায়ী 1866 শকাব্দে অর্থাৎ 1766 খ্রিস্টাব্দে শ্রী কৃষ্ণচন্দ্র নামে এক ক্ষত্রিয় বংশোদ্ভূত ব্যক্তি এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি রাজা তিলকচন্দ্রের সময় নির্মিত। এটি কালনার 3টি 25 চূড়ার মন্দিরের মধ্যে একটি। মন্দিরটির 25টি চূড়ার প্রথম তলার 4 কোণে 3টি করে সমমাপের চূড়া বানানো হয়েছে। দ্বিতীয় 8টি কোণে 8টি চূড়া, তৃতীয় তলাতে 4 কোণে 4টি চূড়া সহ সর্বশেষ একটি চূড়া মন্দিরের সর্বশিখরের কেন্দ্রে অবস্থান করেছে। এইভাবেই 25টি চূড়া ধাপে ধাপে তৈরি করা হয়েছিল। গোপালজির মন্দিরের অপূর্বভাবে নির্মিত এই 25টি চূড়ার থেকেও মন্দিরের মূল আকর্ষণ হলো মন্দিরটির দেওয়াল জুড়ে অপূর্ব টেরাকোটার কাজ। অবশ্য এত বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক টেরাকোটার কাজ নষ্ট হয়ে গেছে, তবুও যেগুলি আছে সেইগুলি আপনাকে অবাক করতে বাধ্য করবে। এই টেরাকোটার কাজ শুধুমাত্র দেওয়ালেই নেই, মন্দিরের প্রত্যেকটি খাঁজে একদম নিচে থেকে উপর পর্যন্ত অপূর্ব সুন্দরভাবে করা রয়েছে। আর আপনি যদি এই টেরাকোটার কাজগুলিকে ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন এগুলি কোনো সাধারণ কাজ নয়। প্রত্যেকটি চিত্রের মধ্যে কিছু না কিছু বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। এই কাজ দেখতে দেখতে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে দেখবেন সেখানে গোপাল সহ 2টি কৃষ্ণ ও 2টি রাধার মৃন্ময়ী মূর্তি বিরাজমান। গোপালজি মন্দিরে ঢোকার মুখে 8 চালার 2টি মহাদেবের মন্দির চোখে পড়বে। আর এই মন্দির দুটির পাশে একটি ভাঙা রথকে নিদর্শন হিসেবে রাখা হয়েছে। এই রথটিকে যে একসময় রথ উৎসবে ব্যবহার করা হতো তাই নিদর্শন থেকে স্পষ্ট হয়ে যায়। গোপালজির মন্দিরের পর আমাদের পরের গন্তব্য ভগবান দাস বাবাজি মহারাজ প্রতিষ্ঠিত শ্রী শ্রী নাম ব্রহ্ম মন্দির। এই মন্দিরে প্রবেশ করেই রাধাকান্তজির দর্শন পাবেন। আর এই মূর্তিটি নির্মাণ করেছিলেন ভগবান দাস বাবাজির প্রিয় শিষ্য হিরুবাবু। আর বাবাজি যেহেতু সর্বদা মনে করতেন যে ভগবানের নামজ্ঞানী হলো পরম ব্রহ্ম, তাই এই মন্দিরেরও নাম রাখা হয় নাম ব্রহ্ম। এই ভগবান দাস বাবাজি ছিলেন বৈষ্ণবাচার্য সিদ্ধ মহাপুরুষ কৃষ্ণদাস বাবাজির পরম শিষ্য। উড়িষ্যাবাসী এই কৃষ্ণদাস বাবাজির কাছে দীর্ঘদিন ধরে ভক্তিশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে 1825 সাল নাগাদ গুরুর নির্দেশেই অম্বিকা কাল্লার এই স্থানে রাধাকান্তজির মূর্তি প্রতিষ্ঠা করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কিন্তু এই মন্দিরের মূল আকর্ষণ হলো অলৌকিকভাবে সৃষ্টি হওয়া পাতাল গঙ্গা। এই পাতাল গঙ্গা সৃষ্টিকে নিয়ে যে জনশ্রুতি শোনা যায় তা হলো
কথিত আছে ভগবান দাস বাবাজি প্রতিদিন গঙ্গা নদীতে স্নান করে রাধাকান্তজির পূজায় বসতেন। সময়ের সঙ্গে সঙ্গে বাবাজির বয়সও বাড়তে থাকে, ফলে তার দেহ সামান্য কুব্জ হয়ে পড়ে। এমতো অবস্থায় তার পক্ষে প্রতিদিন গঙ্গায় যাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। নিত্যদিনের এই অভ্যেস বন্ধ হয়ে যাওয়ায় তিনি মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলেন। এই কষ্টের কথা তিনি তার ইষ্ট দেবতার কাছে জানালে হঠাৎ তিনি একদিন একটি অলৌকিক ঘটনা লক্ষ্য করেন। কয়েকদিন পর ভগবান দাস লক্ষ্য করেন আশ্রমের প্রাঙ্গণের একটি অংশে মাটি ভেদ করে উঠে আসছে জলধারা। দেখা যায় এই জল গঙ্গার জলের মতোই ঘোলাটে, আর গঙ্গাতেও যেমন কচুরিপানা ভাসে এখানেও তেমন কচুরিপানা ভাসছে। এরপর থেকে ভগবান দাস এই উঠে আসা জলই স্নান করে পূজায় বসেন। পরবর্তীকালে বর্ধমানের রাজার উদ্যোগে জায়গাটি খুঁড়ে একটি কুয়ো তৈরি করা হয় আর সংস্কার করা হয় সম্পূর্ণ আশ্রমের। এই কুয়োই আজ পাতাল গঙ্গা নামে পরিচিত। আজও গঙ্গায় জোয়ার ভাটা হলে এই জলেও জোয়ার ভাটা লক্ষ্য করা যায়। ভগবান দাস বাবাজির নাম ব্রহ্ম মন্দির দেখে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য শ্যামসুন্দর নিতাই গৌড়ের মন্দিরে। এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী সূর্যদাস সরখেল, আর 1909 সাল নাগাদ তৎকালীন ত্রিপুরার রানী মন্দিরটি সংস্কার করে দিয়েছিলেন। মন্দিরটির গর্ভগৃহে রয়েছে শ্যামসুন্দর ও নিতাই গৌড়ের সুদর্শন মূর্তি। শ্যামসুন্দর নিতাই গৌড়ের মন্দির চত্বর ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি কুল গাছ। শোনা যায় এই কুল গাছটি নাকি 500 বছরের পুরনো। আর এই কুল গাছটিকে নিয়েও একটি জনশ্রুতি শোনা যায় যে এই কুল গাছের নিচেই নাকি নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ সম্পন্ন হয়েছিল। আজকের পর্বটি তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে বাকি মন্দিরগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে আর এই রকম ভিডিও আরও দেখতে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।